কথাকে জেতাতে ছদ্মবেশ দিল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে কথার জন্য মৃত্তিকার যে ফর্মটা নিয়ে এসেছিল অগ্নি, সেটা কিছুতেই ফিল আপ করতে চায় না কথা, আর বলে আমি এইসব ফিল আপ করতে পারবো না পাচক মশাই, কর্তা দাদু জানতে পারলে প্রচণ্ড অশান্তি হবে। কিন্তু অগ্নি তখন বলে ঠিক আছে, তোর যা ইচ্ছা কর, এই বলেই বেরিয়ে চলে যায়। কথা তো খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই চলে এসেছে লেখা আর সঞ্চিতা। লেখা তখন বলে কি হয়েছে কথা, নিশ্চয়ই অগ্নি তোমাকে কিছু বলেছে, তুমি তো জানোই ও ভীষণ হট টেম্পার, ও চট করে রেগে যায়, কিন্তু তুমি কান্নাকাটি করো না। তার মধ্যেই সঞ্চিতা বলে কিছু হয়েছে। এরপরেই কথা বলে মৃত্তিকা মাটি সবার মা, এখানে একটা কম্পিটিশন টাইপের হচ্ছে, আবার বলতে পারো বিজনেস টাইপ। তো এখানে আমি নাম দিই, পাচক মশাই সেটাই চাইছিল, কিন্তু কর্তা দাদু তো এগুলো একদমই পছন্দ করে না মা, তাহলে আমি কি করে নাম দেব তুমি বলো। সঞ্চিতা বলে আসলে অগ্নি তো দেখেছে সব কিছু, তাই ওর মনের মধ্যে খুব জেদ আর রাগ। ও আমাকে দেখেছি চাইছিল প্রতিষ্ঠিত করতে, কিন্তু আমি তো কিছুই করে উঠতে পারলাম না, সব কিছুই গণ্ডগোল হয়ে গেল। কিন্তু তোমার জীবনে সুযোগ এসেছে কথা, এই সুযোগটা নষ্ট করো না। দেখো, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি ভাঙন ধরে না, তাহলে সমস্ত সম্পর্কের মধ্যেই চির খেয়ে যাবে। সেজন্যই বলছি অগ্নি যেটা চাইছে তুমি সেটা করো, বাবাকে ঠিক সামলে নেওয়া যাবে। লেখাও তখন একই কথা বলে, আর বলে কথা বড় বৌদি কিন্তু একদম ঠিক কথাই বলেছে, সময় থাকতে থাকতে তুমি নিজেদের জায়গাটা বুঝে নাও। এরপর কথা ভাবে ঠিক আছে, তাহলে আমি এই ফর্মটা ফিল আপ করবো। আগে তো ফর্মটা জোড়া লাগাই, কারণ অগ্নি ফর্মটা ছিঁড়ে দিয়েছিল, তারপর ফিল আপ করে। কিন্তু এদিকে অগ্নি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর বলে আর তো আসবে না, চাই আমি বরং আমার ক্যাফেতে যাই, ওর জন্য বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। ওকে তো চেয়েছিলাম প্রতিষ্ঠিত করতে, কিন্তু ও যদি প্রতিষ্ঠিত হতে না চায় তাহলে আমার আর কিছু বলার নেই। এরপর কথা আসছিল পেছন থেকে পাচক মশাই বলে ডাকতে থাকে, কিন্তু অগ্নি সোজা গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায়। তখনই কথা ভাবে যা, পাচক মশাই তো চলে গেল, এবার আমি কি করে যাব। রাস্তাতে আজকে বন্ধ, কোনো গাড়ি ঘোড়াও চলবে না, তাই কথা ঠিক করে হেঁটে হেঁটেই পৌঁছাবে। তার মধ্যে জুতো ছিঁড়ে গেছে, পায়ের তলার অবস্থা অনেক বেশি খারাপ। এর মধ্যেই মান্ডবীর সাথে দেখা করে চিত্রা। মান্ডবীকে বলে ওই মৃত্তিকা বলে যে কম্পিটিশনটা হচ্ছে না, সেখানে কথা নাম দিয়েছে। তখন মান্ডবী বলে আন্টি তুমি কিন্তু এখন অনেক বেশি স্লো চলছো, তোমার আগেই আমার সবটা জানা হয়ে গেছে, তুমি হয়তো কিছুই জানো না। চিত্রা বলে তুমি তো দেখছি এখন অনেক বড় খেলোয়াড় হয়ে গেছো মান্ডবী, সব কিছুতেই বেশ ভালো লেভেলের গেম খেলতে শুরু করেছো। তখনই বলে যে হ্যাঁ আর কি করব বলো, আমি তো কবে থেকেই চাইছি এভি আর কথাকে আলাদা করতে। এর মধ্যেই কথা তো পৌঁছে গেছে আর বলে পাচক মশাই আমি চলে এসেছি, আমি এই ফর্মটা জোড়া লাগিয়ে ফিল আপ করে একেবারে এনেছি। কথাকে দেখে অগ্নি বুঝতে পারে কথার পায়ে ঠিক কতটা জখম হয়েছে। অগ্নি তখন বলে তুই এইভাবে আসতে গেলি কেন, সত্যি আমার না তোকে কিছু বলবার নেই। এরপরে ভালো করে একটা মলম লাগিয়ে দেয়। কথা তো প্রথমে ওই মলমটা লাগাতে চাইনি, কিন্তু অগ্নি বলে তোরই তৈরি করা মলম এটা, এখানে রেখে গেছিলিস ভুল করে, তাই আমি তোর পায়ে লাগিয়ে দিচ্ছি। কথা বলে যাক তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই কর্তা দাদু রেডি হচ্ছে। কর্তা দাদুকে কর্তা দিদা জিজ্ঞেস করে বলছিলাম তুমি যাবে কোথায়। কর্তা দাদু বলে আজকে ওই মৃত্তিকা মাটি সবার মা ওখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, তো ওখানে আমাকে বিচারক পদে নির্বাচিত করা হয়েছে, আমি সেখানেই যাচ্ছি রেনু। তখনই কর্তা দিদা বলে বাহ, এটা তো খুব ভালো কথা, সাবধানে যেও তাহলে। একে একে সমস্ত জাজেসরাই চলে এসেছে, শুধু কর্তা দাদু বাদে। কথা তো লাইনে দাঁড়িয়ে পড়েছে ফর্ম জমা দেওয়ার জন্য। তার মধ্যে আক্কি, প্র্যাটি, ঋতু সবাই এসেছে কথাকে অভিনন্দন জানাতে, আর বলে তুই যেখানে পার্টিসিপেট করছিস সেখানে তোকে জিতেই ফিরতে হবে, আমি জানি তুই জিততে পারবি। কথা বলে বলিস না তো, আমার ইতিমধ্যেই খুব টেনশন হচ্ছে, কেমন যেন একটু অদ্ভুত লাগছে, বারবার মনে হচ্ছে আদৌ আমি পারবো তো। প্র্যাটি বলে তুমি পারবে না তো কে পারবে, তোমার পক্ষেই পারা সম্ভব কথা, আমরা সবাই আছি না। এরপরেই চতুর্থ জাজেসের নাম যখন ঘোষণা করা হয় শশীভূষণ গুহ, তখনই ভয় পেয়ে গেছে কথা, আর কিছুতেই লাইনে দাঁড়াবে না বলে ঠিক করে। তখনই অগ্নি বলে এই তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি, তুই যদি এরকমভাবে ভয়ে পালিয়ে যাস তাহলে কি করে হবে, তোকে জিততে হবে কম্পিটিশানে। তখন কথা বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, পাচক মশাই আমি পারবো না, কর্তা দাদুর সামনে গেলে আমার হাঁটু কাঁপবে, আমি কিছুতেই পারবো না।
অগ্নি বলে, না, একে দিয়ে এইভাবে হবে না, একে দিয়ে অন্যভাবে ট্রাই করতে হবে। তাই কথাকে ছদ্মবেশ দেবে বলে ঠিক করে অগ্নি। তার মধ্যেই শশীভূষণ বাবুকে সবাই মিলে অভিনন্দন জানাতে থাকে, বলতে থাকে, আপনি আপনার নিউ শুশ্রূষা টনিক আবার চালু করেছেন, সব কিছু ঠিক হয়ে গেছে, অনেক অনেক ভালো লাগছে। কর্তা দাদু বলে, এই সব কিছুই সম্ভব হয়েছে আমার নাতি আর নাতবউ কথার জন্য। ওরা যদি না থাকতো তাহলে কোনোভাবেই কিছু হতো না। তখন সবাই কর্তা দাদুকে অ্যাপ্রিসিয়েট করে। এরপর কর্তা দাদু তো বিচারকের আসনে বসে পড়েছে। কথাকে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে যে কথাকে চেনা যাচ্ছে না। তখনই ঋতু বলে, সত্যি রে কথা, তোকে এত সুন্দর লাগছে। কর্তা দাদু কেন, তোকে বাড়ির সবাই দেখলেও চিনতে পারবে না। আমি বলছি তুই নিজেকে এবারে অন্তত প্রতিষ্ঠিত কর, এটাই তো সেই সুযোগ। ছোটবেলা থেকে দেখে আসছি তোর মধ্যে অসম্ভব সুন্দর ট্যালেন্ট রয়েছে, তুই অনেক কিছু করতে পারিস জানিস, তাহলে তুই কেন করবি না? আর অগ্নিদা যেটা বলছে সেটা শোন, সেটা কিন্তু খুব ভালো কথাই বলেছে। তখন অঙ্কিত বলে, আমিও বিগ ব্রোর সাথে একমত। বিগ ব্রো যেভাবে সব কিছু সাজিয়েছে আমার কিন্তু দারুণ লাগছে। বিগ ব্রো, তোর পক্ষেই সব কিছু সম্ভব। এরপরেই কর্তা দাদু তো দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তখন কথাও রয়েছে সামনে, কিন্তু এখনো পর্যন্ত কথাকে দেখিনি। এর মধ্যেই সঞ্চিতা বলে, মেয়েটা তো চলে গেল, কিন্তু না জানি কি হতে চলেছে। সত্যি বলতে গেলে আমারও তো ভয় লাগছে, কিন্তু এটাও ঠিক, কথার তো একটা নিজস্ব জীবন আছে। ও যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে ক্ষতি কি? চিরকালে কি মেয়েরা নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বলিদান দেবে অন্যের জন্য? এটা হতে পারে না। এরপরে কর্তা দাদুর সামনে মুখোমুখি হয় কথাকে এমনভাবে তৈরি করেছে যে কর্তা দাদু আর চিনতে পারছে না। আর বলে, তুমি কোথা থেকে এসেছো? তখনই কথা বলে, আমি এসেছি আমেরিকা থেকে। আর এটা শোনার পর কর্তা দাদু বলে, বাহ, খুব ভালো, খুব ভালো। মৃত্তিকা মাটি সবার মাতে এসেছো, খুব ভালো লাগছে, মন দিয়ে খেলবে, ঠিক আছে? কিন্তু কর্তা দাদু তো জানেই না যাকে বলছে সে হলো আসলে কথা মা।